আপনি আমার বলুন আমি আমেরিকান দালাল আমরা সত্য কথা বলে গানি আমরা দালাল আমরা সকল বাংলাদেশের নাগরিকের কাছে বলতে চাই বর্তমান যারা এই দেশ দ্রোহী ভাবে বর্তমান যারা এই দেশ বর্তমান যারা আমাদের সাধারণ মানুষকে পথের ভিখারি বানাইছে আমরা তাদের উদ্দেশ্য করে বলতে চাই কসুর উদ্দেশ্যে আপনারা হত্যাকারী আপনারা খুনি মিয়া শেখ হাসিনা শাস্তি করতে পারেন সর্বোচ্চের মানুষের কথা অন্যায় করে থাকলে বিচার আছে আইন আছে আইনের মাধ্যমে সব কিছু আছে মিথ্যা মামলা দিয়ে ওরাই যারা এই কথাগুলো শুনে মিথ্যা মামলাতে নাই মেট্রো রেল কেন পুরাইছে পৃথিবী ভবন কেন পুরাইছে আরে পুরাইছে আবার এই যে বিভিন্ন রকমের মানুষ বলবে না যে আমি মরি নাই আমার কয়েকদিন মিথ্যা মামলা দিয়েছে মিথ্যা মামলা না একটা সরকার কোনো সময় হতে পারে না ভুল থাকবে এই জন্যই না যে তার এটা মহাভারত হয়েছে বাংলাদেশ সুশীল মার্কা মাদার সুতর আছে সব কটার বাইরে আপনার রিস্কা একদম ভাঙ্গা আলাই দিন সামনে এসে কিছুদিন পর পর একটা বাইরে যাতা কথা ভাঙ্গলে কি করবো আপনি আওয়ামী লীগের দালাল তুই আপনারা তো দেশদ্রোহীদের দালাল তুই আপনি আওয়ামী লীগের দালাল মিয়া দেশদ্রোহীদের দালাল হত্যা করছে আপনারা বিচার আছে আইন আছে সব কিছু আইন কিনলে ঘর আমার মতো কোটি কোটি মানুষ শেখ হাসিনাই ভালো ছিল আওয়ামী লীগ সরকার ভালো সব বাংলাদেশ জন্ম দিয়েছিল বাংলাদেশের আনছে আওয়ামী লীগ আসা লাগবো কে? আওয়ামী লীগ তো বাংলাদেশের মানুষই পাহারা দিয়ে আনবো, ওরা কি জোর গাড়ি ভাড়া দিয়ে আনা লাগবো? আওয়ামী লীগ প্রত্যেকটা ঘরে ঘরে এক সময় মনে করেন আওয়ামী লীগের একটা নেতা কর্মী যদি একটা কর্মীকে নিয়ে সমাবেশ করতে হয়েছে তাদেরকে গাড়ি ভাড়া দিতে হয়েছে। এখন আমরা রিক্সা চালায়া নেতারা গাড়ি ভাড়া দিয়ে সমাবেশে নিব, তারপরেও যদি বলেন আওয়ামী লীগ আসবে না, আপনারা মানুষের কাছে আপনারা কি কিছুই বুঝেন না? একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। আপনারা সুযোগ আছেন, ধৈর্য ধরে আছেন। দেশবাসীকে ধন্যবাদ। তো সর্বশেষ একটা কথাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, লক্ষ কোটি জনতা রেডি, এবং আমাদের যে পরিকল্পনা আছে, আমরা যে স্ট্র্যাটেজি নিয়েছি সেটিও আমরা বাস্তবায়ন করবার জন্য যা কিছু করবার সেটা আমরা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। হাসিনা চুরি করছে, ডাকাতি করছে, ওই 10 জনকে খাওয়াইছে, নিজেও খাইছে। আমি এটা জোর করে বলতে পারি আমি হাসিনাকে পছন্দ করি না, কিন্তু হাসিনা যা করে গেছে 50 বছর বাংলাদেশে হবে না, বুঝছেন? আর পাউটির কথা বলতেছিলাম, আজকে বিগত 15 দিন ধরে পাউটি খাইতে 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 ভিতরে ব্যক্ত হয়ে গেছি গা। ওই কারেন্টের চুলা কিনা দিছি, লাভটা কি ভাই? আপনি কারেন্টের দাম বাড়ায় দিচ্ছেন, কারেন্টের চুলা যে পাক করে খামু, কারেন্টের দাম বাড়ায় দিচ্ছেন। আমরা জামু তো জামু, ওই জামু। শেখ হাসিনা যখন ছিল তখন ভালো ছিলাম, এখন কোনো ভালো নাই। জায়গায় জায়গায় চিন্তাবাজ ছিল না, কোনো চাঁদাবাজি ছিল না। শেখ হাসিনা একটাই দোষ, যে কেন মেট্রো রেল বানাইলো, কেন পদ্মা সেতু বানাইলো, কেন এত কিছু বানাইলো, এটাই হলো শেখ হাসিনার মেন দোষ। জুলাইকে ছোট করে কথা বলছেন। জুলাই কি আপনার কাছে কি জুলাই? আপনার কাছে জুলাই থাকে? আপনি তো খুনি, আপনি তো খুনি। দেখো অবস্থাটা সাহস কি রকম, কত খুনি, কত খুনি। মারবে কি জানো তোমার? খালি বলতে হবে না। জুলাই যুদ্ধ চলবে কবে? জল বয়সে কবে? জুলাই কি জন্য হয়েছে? জুলাই কি জন্য হয়েছে? কি জন্য হয়েছে? কি জন্য হয়েছে? মানুষ মারার কারিগর, মানুষকে মানুষ মারার কারিগর। আওয়ামী লীগ 18,000 লোক আছে নাকি মারো নাই? এই যে হনুদা আইছে, মারো নাই? হনুদা সিন্ধা আইছে, 18,000 লোক কেন সিন্ধা আইছে? আপনারা কত ভালো মানুষ গরিবের উপরে বলতে হাঙ্গামা করতে কালকে। ও আগে তোমরা পোলাও খাইতে পারছো না, আগে পোলাও খাইতে। আর আপনি বিরিয়ানি খাই আইছেন। ওরে আগে ও বিরিয়ানি খাইতে কুরমা খাইতেছেন না, ওই যে মানিবা করে টাকা এটা আমার কামাই, এটা আমার ইনকাম। আর আমার এটা আমার ইনকাম, এটা আমার এটা আপনারা 71 বিলে গেছেন,
এখন কোনো সামলা বুঝাইতেছে স্বাধীন দেশ এটা কোনো রাজাকারের দেশ না। 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছি, আমার বয়স 70 বছর হয়েছে। আমরা কোনো খানাদার বাহিনীর কাছে পরাজয় করি নাই, কোন পাক বাহিনীর কাছে পরাজয় করি নাই। এই দেশের জনগণ এই দেশের মাটিতেই থাকবো। তোমরা পাকিস্তানের দালাল পাকিস্তানে যাবে, বাংলার মাটির এক বিন্দু মাটি থাকতে কোন পাকিস্তানদের দালালদের এদেশে রক্ষা করা হবে না। একটা কথা বলে যাই, আমি কিন্তু লোকাল নই, আমি কিন্তু ভাড়াট্য নই ঢাকার শহরে, আমি ঢাকার সাথের ভোটার। আরে ওই জামাত যদি আমাকে হুমকি দেয়, ওই হুমকির ভয় আমি পাই না। এই জামাত এনসিবি আমি কোনো ভয় দিয়ে কথা বলি না। এটা স্বাধীন দেশ, 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 2 লক্ষ নারী লাঞ্ছিত হয়েছে সেই বাংলাদেশ। এটা কোনো পাক বাহিনীর দেশ না। আমরা এই দেশ থেকে পাক বাহিনী পালিয়ে যেতে বাধ্য করেছি, লেজ গুড়িয়ে পালিয়ে গেছে। কিন্তু আপনারা মনে করেন না যে মুক্তিযোদ্ধার সন্তানরা মনে হয় মৃত্যুবরণ করেছে? আর এটা ভুল ধারণা। এ দেশে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মুক্তিযোদ্ধার সন্তান পয়দা হয়ে আছে। যদি আপনারা কোনো অপচেষ্টা করার চেষ্টা করেন, আপনাদের এই রাজপথেই প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনার তো জনসভায় যাবেন না ভয়তে, আপনার তো পোশাক করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির বেসাদ পেয়ে গেছে। কি রে কি জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্যাথহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি হচ্ছে তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন। যে হুজুর ভাসানী 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আমি, আপনি সেই 9ই মার্চের সেই হুজুর ভাসানীকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত, ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায় রে নরধম নরপশু, এবং কি বলে ওটাকে বর্বরের দল। তৎকালীন সময় আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধু বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন, এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং হচ্ছে জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে উঠেন। পরিবর্তন করলেই কোনো জিনিসের পরিবর্তন হয় না। পরিবর্তন কি? পরিবর্তনটা গ্রহণ করছে কেউ, কেউ গ্রহণ করছে। আপনি দেখেন আজকে টিভি চ্যানেলের একটা পোস্ট দেখেন 7ই মার্চ নিয়ে, সেখানে 20 কের ভিতর 18 কে লাভ রিয়েক্ট করে, তার ভিতর 500 কে হচ্ছে আপনার কেয়ার রিয়েক্ট করে। কি হয়েছে তাতে? হয়েছে নাকি তাতে? পরিবর্তনটা কে গুনায় ধরে? কে ধরে? পাকিস্তান চাপাই দিছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু চাপাই দিছিল, কেউ গুনায় ধরছে? কেউ গুনায় ধরছে? 6 দফারে রাষ্ট্রদ্রোহিতার সামিল দিছিল, বাঙালি গুনায় ধরছে। 69-এ গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কুৎসর ওঠাইছিল, গুনায় ধরছে। 70-এর নির্বাচনে বলছিল যে শেখ মুজিবকে ভোট দেওয়া মানে ভারতকে ভোট দেওয়া, ভারতের দালালি করা, কেউ গুনায় ধরছিল? কেউ গুনায় ধরছে? কারণ মানুষ জানে যে ভারতের মতো একটা রাষ্ট্র আর বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের 28টা রাষ্ট্রের মতো একটা ভারত, সেখানে ভারতের একটা প্রদেশে যা লাগে তা বাংলাদেশে উৎপাদনও হয় না। মানুষ সুযোগে নেয়, মানুষ এখন সজাগ। পরিবর্তন করলে তাতে কিচ্ছু আয় যায় না। ওই সরকারি বই থেকে পরিবর্তন করুক, তাতে কি মানুষ শুনবে না? এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কোন নেতায় বলতে পারছে? এরকম বক্তব্য দিতে পারছে? কোন নেতায় বলতে পারছে সুদৃঢ় এবং সুকৌশলী ভাবে? পারে নাই, পারে নাই। পারবে কেমনে? দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং এই দেশের মানুষের মুক্তির বীজ বপন করে। সেই ভাষণের ভিতর নিহিত ছিল স্বাধীনতার সেই যুদ্ধের প্রস্তুতি। 26শে মার্চ ঘোষণা হয়ে গেল, আর যুদ্ধ হয়ে গেল কেন? একদিনে কি যুদ্ধের প্রস্তুতি হয়েছিল? 7ই মার্চের ভাষণের পর সমগ্র জাতি বুঝে গিয়েছিল যে আমাদেরকে যুদ্ধের ময়দানে নামতে হবে। যুদ্ধের দামামা বাজছে, পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে উৎখাত করতে হবে। সেই ম্যান্ডেট নিয়ে সমগ্র বাঙালি জাতি 7ই মার্চের তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান শরৎ উদ্যানে নারী, পুরুষ, যুবক, যুবতী, কৃষক যার যার স্থান থেকে ছুটে এসেছিল। কেন ছুটে এসেছিল? যুদ্ধের প্রস্তুতি কিভাবে গ্রহণ করা যায় তা শুনতে। যুদ্ধে প্রস্তুতিতে বঙ্গবন্ধু কি বলেছে? আমি যদি নাও থাকি, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এখানে বঙ্গবন্ধু কি একেবারে পরিপূর্ণভাবে বলে দিয়েছে যে তার অনুপস্থিতিতে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধু নেই, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধুকে কারাগারের ওই অন্ধকার প্রকাশে যদি রাখে, আমরা সংগ্রাম করব। নেতা তো সে যে নেতা জেলে যাওয়ার পর তার আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ হয়। আপনি দেখুন নেলসন ম্যান্ডেলা, তিনি জেলে ছিল, তার আদর্শের উপর ভিত্তি করে সংগ্রাম হয়েছে। নেতারা তো কখনো মারা যায় না, নেতা তো থাকে মহিয়ান। এমন জীবন করিবে ঘটন, হাসিলে তুমি কাঁদিবে ভুবন। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির কাছে
একটা অবিসাংবাদিত নেতা। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অস্তিত্বের প্রথম সুর। যে অস্তিত্বের সুরে গলা লাগিয়ে বাংলার দামাল ছেলেরা, বাংলার মানুষ 200 বছরের পরাধীনতা, গোলামি, উপনিবেশী এবং জালেমদের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচন, 1958 সালের প্রাদেশিক নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন। এই নির্বাচনে সমগ্র বাঙালি জাতি বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে তারা রূপায়িত করে। এটা কেন করে? 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। 6 দফার সাথে 70 রিলেটেড, 70-এর সাথে 71 রিলেটেড। এবং 71-এ আমি যদি বিএনপির ভাষায় বলি, বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্যাথহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন। যে হুজুর বাসারি 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আপনি সেই 9ই মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায়রে নরধম নরপশু এবং কি বলে ওটাকে বর্বরের দল। তৎকালীন সময় আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে উঠেন। তাইলে যে বিরোধিতা করলো বঙ্গবন্ধুর সে সত্য কথা বললো, আর আপনার তখন জন্ম হয় না, আপনি বলেন জয় পাকিস্তান। কি একটা অবস্থা, মানে চাপাইয়ে দেওয়ার একটা প্রতিযোগিতা। আর কদিন তো পারবো যে গোলাম আজম জাতির পিতা, যিনি বাংলাদেশের রাজাকার কমান্ডারের প্রধান কমান্ডার ছিল, তারে বানাইবে জাতির পিতা। আমরা সব বুঝি, আমরা বাঙালি জাতি, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা পান্তা ভাত খেতে অভ্যস্ত, আমরা রৌদ্রের সেই রৌদ্রদাহ তাপ সহ্য করতে অভ্যস্ত, আমরা সেই বর্ষার সেই নিদারুণ বৃষ্টি সহ্য করতে আমরা অভ্যস্ত, আমরা পদ্মা মেঘনা যমুনার তীরে বসে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে অভ্যস্ত, আমরা কপটতাকে, আমরা অধর্মের গ্লানিকে, আমরা অসত্যকে রুখে দিতে আমরা অভ্যস্ত, আমরা বাঙালির শান, বাঙালির মান রক্ষায় অভ্যস্ত। যদি কোনো কতিপয় শ্রেণী, যদি কোনো স্বার্থান্বেষী মহল মনে করে 7ই মার্চের দরকার নাই, যা দরকার নাই, অসুবিধা কি? না, যা লাগবে না। তোমরা যেভাবে 7ই মার্চকে উপস্থাপন করবে, ও 7ই মার্চ আমার লাগবে না। বঙ্গবন্ধু বলছে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। বঙ্গবন্ধু বলছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বলেছে আমি যদি নাও থাকি, হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। বঙ্গবন্ধু বলে গিয়েছে ওদেরকে ভাতে মারবো, ওদেরকে পানিতে মারবো, আর যদি আমার ভাইয়ের উপর হত্যা করা হয় তাহলে এর পরিণাম ভালো হবে না। বঙ্গবন্ধু বলেছে সৈন্যবাহিনী সুন্দর ব্যারাকে, সৈন্যবাহিনী সুন্দর রাজপথে না, কারণ গণতান্ত্রিক দেশে গণতন্ত্র চর্চা মানুষ করবে। আপনি সৈন্যবাহিনীকে মাঠে নামিয়ে আপনি মানুষের ভোটাধিকার, মানুষের অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের পলিটিক্যাল রাইট, মানুষের সিভিল রাইট, মানুষের ফান্ডামেন্টাল রাইটকে আপনি নস্যাৎ করবেন, তা তো হবে না। এটা বঙ্গবন্ধু শিখিয়ে গিয়েছে কিভাবে সংগ্রাম করতে হয়। মানুষ সংগ্রাম করেছে, এটাই যথার্থ। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল বাংলার মানুষ খুশিতে, ভয় পায় দেয় নাই। কারণ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে তিনি জালেমদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে কথা বলেছে, পারলে দেখুক একটা লোক যে সে কথা বলেছে। কেন পারে না? তখন কত নেতা ছিল বাংলাদেশে, কেন তখন তারা পাকিস্তানের বিরুদ্ধে তারা কথা বলে নাই? 7ই মার্চের সেই রেসকোর্স ময়দানে তখন পাকিস্তান হামলা করার জন্য পরিকল্পনা করেছিল। এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনার তো জনসভায় যাবেন না ভয়তে, আপনার তো পোশাক করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির বেসাদ পেয়ে গেছে। কি রে, কি একটা অবস্থা, হায় রে হায়। চাইলে বঙ্গবন্ধু ধ্বংস হবে না। যার যে আপনার রাজনীতির ইতিহাস 24 বছর বারবার কারাবরণ করছে, আপনি করেছেন, আমি করেছি, আমার বাবা করেছে, উপদেষ্টারা কেউ করেছে, সুধী মহাজন করেছে, কেউ করেছে, আপনি বলেন তাহলে তিনি বঙ্গবন্ধু না কে বঙ্গবন্ধু? চাইলে বানচাল করা যাবে, তার ভূমিকা আছে, থাকবে, এবং আমরা রক্ত দিয়ে সেটাকে লালন করি। এবং আমরা এখনো জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের গর্ব ইতিহাস। তারা তো ভুলে গেছে বীরঙ্গনাদের কথা, যে বীরঙ্গনারা কিন্তু এখনো বাংলাদেশে আছে, এখনো কিন্তু আমাদের মতো মুক্তিকামী নারীরা আছে, এখনো কিন্তু ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা শুধু একটা ডাকের অপেক্ষায় আছে সবাই। দেশে যেভাবে চলছে এভাবে চলতে পারে না। এভাবে কি একটা দেশ চলতে পারে? সমস্ত কলকারখানা বন্ধ, গার্মেন্টস গুলি বন্ধ, সব বিকল হয়ে আছে। আজকে রিকশাওয়ালারা খেতে পায় না। কেন? আপনারা কি চাচ্ছেন? আপনারা একা থাকবেন? আমরা ওয়াসার পানিতে বিষ দেন, আমরা খেয়ে সবাই মরে যাই।
তাহলে তো মুক্তিযুদ্ধকে পারবেন আপনারা অমীমাংসিত বলতে। সেই 71 থেকে কার্য পরিচালনা হচ্ছে এখন পর্যন্ত, আপনারা সে এক কথাই বলে যাচ্ছেন যে মুক্তিযুদ্ধ বলতে কিছু নেই। মুক্তিযুদ্ধ বলতে কিছু না হলে এই দেশের যে ভৌগোলিক সীমারেখা কিভাবে এভাবে মানে সুরক্ষিত আছে? আপনি আমার এই কথার উত্তর দেন। যদি মুক্তিযুদ্ধ অমীমাংসিত হবে, আপনি আমার এই 4টা কথার উত্তর দেন। এই দেশের ভৌগোলিক সীমারেখা কিভাবে এখনো অলঙ্ঘিত রয়েছে? কিভাবে কোনো কক্সবাজার অন্যের হাতে কেন এখন কক্সবাজার চলে গেল? কি কারণে চলে গেল? কি কারণে এখনো একটা যুদ্ধ বিমান বাংলাদেশে ঢুকতে সাহস পায় না? কার কারণে? কি জন্য? চাইলেই কিন্তু সব ধ্বংস করে দেওয়া যায় না। 71 আমাদের জাতির ইতিহাস, সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড 71, 71 এবং বঙ্গবন্ধুর যদি কোনো ভূমিকাই না থাকে তাহলে বঙ্গবন্ধুর নামটা এলো কোত্থেকে? তার নাম তো শুধু শেখ মুজিবুর রহমান। আমাকে এই কথার উত্তর আগে দিতে হবে। 2 নম্বর কথা, তিনি যে বঙ্গবন্ধু কথাটা, এটা কি উনি নিজের নামের সাথে যুক্ত করেছিলেন? বাংলার লোক তাকে যুক্ত করেছিল। জাতির পিতাকে উনি নিজের গায়ে নিজে লাগিয়েছেন। কখন একটা মানুষ পিতা বলে? কখন একটা মানুষ পিতা বলে? এবং সেটা হচ্ছে মানে সারা দেশের পিতা। যখন সবাই খেয়াল করেছে যে সে তো আমাদের পিতার মতো শাসন করে, আমাদের দেশকে পিতার মতো আগলে রেখেছে, সে জায়গাতেই তো বঙ্গবন্ধু এসেছে। হ্যাঁ, শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা জঘন্য, সে ফেসিবিক। সেই দেশের জন্য যা করছে আপনারা করতে পারবেন না, আমার মনে হয় না। আমি সাধারণ জনগণ হিসেবে একটা বলতেছি, হাসিনা খাইছেবি, খাওয়াইছেবি। আর এখন কি হচ্ছে? আপনি কি করতেছেন? বিগত হাসিনা যা করে গেছে, আজ থেকে 50 বছরের ভিতরে এই কাজ কেমন হবে না। আমরা অনেক পিছিয়ে গেছি। আর গ্যাসের কথা বলতেছেন ভাই, আমি আপনাকে বললাম না যে গ্যাস আমরা পাই না প্রতি মাসে মাসে গ্যাস বিলটা 100,085 টাকা আপনি দিয়ে গেছি। আমাদের রক্তে মাংস ভরা 50 টাকা না? আপনি গ্যাস কেন দিবেন না? আমাদের গ্যাস দেন। আপনার কাছে আমরা কোনো কিছু চাই না, ফ্যামিলি কার্ড চাই না, কোনো কার্ড চাই না, আমাদের আপনি গ্যাস দেন, গ্যাস যাতে আমরা খাইতে পারি। আজকে বাজারে গেছি, কেমন বাজার? 400 টাকা কেজি কাঁচামরিচ কিনছি। তারে বলবো এই কথা, 400 টাকা কেজি কাঁচামরিচ কিনছি, 100 টাকার নিচে কোনো সবজি নাই কিনা আইছি। আর না পাই না, এই ট্রাকের থেকে 4 কেজি আটা নিছি, 4 কেজি আটা 110 টাকা দিয়া। ভাই আমাদের তো সীমিত টাকা, আমাদের তো লাফায় টাকা। আপনারা তো যেদিকে হাত মারে সেদিকে টাকা আসে। আমাদের তো এই অবস্থা, এই অভ্যাস নাই আমাদের। আপনারা জনগণের দিকে আপনারা বড় বড় কথা কন। হ্যাঁ, আপনারা বলেন এখানে ফার্মের মুরগি হয়ে গেছে। আর ফার্মের মুরগি বানাইছে কারা? ফার্মের মুরগি আপনারা বানাইছেন। হ্যাঁ, আপনারা বাচ্চাদের খেলার জন্য মাঠ রাখছেন, খেলার জন্য কিছু রাখছেন, যে যেখানে পারছেন উঁচা বিল্ডিং তুলছেন। বাচ্চারা যাবে কোথায়? তারা ফার্মের মুরগি হবে নাকি? কক মুরগি হইব? আপনাকে বাদ দেন। আপনারা যদি দেশটা ভালো করে পরিচালনা করতে পারেন, করেন। মানে আপনারও অবস্থা সেই একই রকম হবে। আল্লাহ ছাড় দেয়, ছাড়ে না। আওয়ামী লীগ কাউকে দিয়ে আসে নাই, কাউকে বরণ করে আসে নাই। আওয়ামী লীগ যত কটা দল দেখবেন সব কটা আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিল। আপনি লন্ডনে ছিলেন, আপনার লোক কোথায় ছিল? মির্জা ফখরুল সাহেব ওই মোবাইলের মাধ্যমে টাকাই না খাইছে, বড় বড় কথা শুধাইছে। মির্জা ফখরুল সাহেব তার কিছু রচনাও তারা পেয়ে গেছে সম্রাটের থেকে টাকা। মোবাইলে যেমন কইছে ভাই পাঠাই দিছে, খাইয়ে থাকুক খাই। আজকে ফখরুল সাহেব আপনি কোথায় খারাইছেন, কোথায় কথা কন? আপনার বাসন্তার কোথায় ছিল? আওয়ামী লীগের লুঙ্গির তলে। আর তারেক রহমান লুঙ্গির থেকে সাইড হয়ে গেছিল। কিন্তু ভাই বলেছিল কি আওয়ামী লীগের এই যে পদ্মা সেতু বলে করছে আর মা কয়, শেখ হাসিনারও তো মা কইছে। শেখ হাসিনার মা কয় নাই, কেমনে কয় নাই? খালা মানে কি? তার মা। তা এখনো সময় আছে, সন্তান যতই অন্যায় করুক মার কাছে ধরা। মার আসলের নিচে আটসাইলন, নাইলে বাঁচার পথ পাবেন না, বাঁচার কোনো পথ পাবেন না। আমরা যতই কিছু করি না কেন, মা কি আসলের নিচে ঢুকলে কেউ তার বাই করতে পারবে না। তাই এখনো ছায়া আছে, এখনো সময় আছে। আওয়ামী লীগের আচলের নিচে আসো, নাইলে তোর মাইয়া সুবিধা দেওয়াই পাবি না। তোর মেয়ে বলছে 4-5 দিন আগে যা কিছু পরিকল্পনা হয়েছে সব বিএমপির তথ্যতে। তোরা কই আসিলি? লন্ডনে বাইগন খাইছো। আর বড় বড় কথা বাংলায় এতদিন কই আসিলি? তোরাই সব ষড়যন্ত্রের মূল হোতা। আওয়ামী লীগের একার কোনো স্লোগান না জয় বাংলা, এটা হচ্ছে তখন 7 কোটি বাঙালির স্লোগান, 7 কোটি বাঙালির হচ্ছে অন্তরের স্লোগান, যেটার জন্য মানুষ শহীদ হয়েছে। জয় বাংলা বলে স্ট্যান্ড হাতে নিয়েছে। জয় বাংলা বলে যারা হচ্ছে অবরুদ্ধ নারী, তারা হচ্ছে গিয়ে রুদ্ধ দুয়ার ভেঙে তারা হচ্ছে পুরুষের পাশে অবস্থান করেছে। জয় বাংলা বলে তোমার আমার ঠিকানা পদ্মা, বেঙ্গলা, যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই যে কথাগুলি আপনি বলেন তো আপনার গায়ের লোম কি কাটা দিচ্ছে না? আমার গায়ের লোম কাটা দিচ্ছে না? তো আমরা তো হচ্ছে কি তখন যুদ্ধ করিনি, কিন্তু আমরা বাংলাদেশকে এবং জয় বাংলাকে লালন করি আমাদের ভিতরে। কারণ 7 কোটি মানুষের দল আওয়ামী লীগ, জামাত এবং এনসিপি নামক একটা দল, যে পাকিস্তান আমল থেকে বাঙালির পেছনে এখনো লেগে আছে, যে কিভাবে বাংলাকে নস্যাৎ করে। বাবা দাদা বা যারাই ছিলেন তাদের কাছ থেকে যতটুকু বঙ্গবন্ধুর ইতিহাস এবং ইতিহাস পড়ে যতটুকু শুনেছি, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার শাসনকালে যতটুকু দেখেছি, এমন একজন মানুষ যেটা হচ্ছে উনি বলবেন সেটাই উনি করবেন। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসবেন মানে উনি আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে নাই, তাই তো মানুষ হচ্ছে তাকে আনার জন্য এই দেশে প্রায় হুমড়ি খেয়ে পড়েছে। এবং প্রত্যেকের মুখে একই কথা যে শেখ হাসিনা কবে আসবে, শেখের বেটি কবে দেশে আসবে। মানুষ তো এখনই তার জন্য প্রাণপণ দিয়ে পাগল হয়ে আছে। ছোট বাচ্চা থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই বলছে যে শেখের বেটি যেন দেশে আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন দেশে আসে। তারা অনলাইনে অফলাইনে সব জায়গায় হচ্ছে এভাবে করে সাক্ষাৎকার দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আসে সেজন্য দোয়া পড়ানো হচ্ছে। অনেকে শুনছি রোজা রাখছে, অনেক মিলাদ মাহফিল হচ্ছে। যারা হচ্ছে গিয়ে আপনার নির্যাতিত
তারা প্রত্যেকে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশে ফিরে আসুক, এবং উনি না আসা পর্যন্ত আপনি দেখেন দেশে যে মেসাকার পরিস্থিতি, দেশের চতুর্দিকে আমরা উন্নয়নশীল দেশের কাতার শেষ করে আমরা হচ্ছে উন্নয়নের কাতারে চলে গিয়েছিলাম। উই আর জাস্ট লাইক আনবিটেবল। সেই জায়গা থেকে দেখেন আমাদের নামই আছে কোথায় দিয়ে দেওয়া হয়েছে। আজকে মানুষ কিন্তু এক বেলা খেয়ে আরেক বেলা কি খাবে সে চিন্তা করে, এবং উনি যে টাইমে ছিল তখন কিন্তু মানুষ এই চিন্তা করেনি। মানুষ তখন খেয়ে পরে ভালো থেকে আরেকজনকে সহযোগিতার চিন্তা ভাবনা করেছে। এনসিপি বলেন, জামাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে কিন্তু এরা ভালো ছিলেন, এবং এরা কিন্তু বিভিন্ন ব্যাংক লোন নিয়ে বিভিন্ন কিছু করে এরা কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে চলছিল। উনি কিন্তু কাউকে বলেননি যে তুমি বিরোধী দল বা তুমি আমার দলে না, সেই জন্য হচ্ছে গিয়ে তুমি ব্যবসা করতে পারবে না, বাণিজ্য করতে পারবে না। যে যার মতো ছিল প্রত্যেককে কিন্তু উনি ব্যবসা করার সুযোগ সুবিধা দিয়েছেন। উনি আসবেন এবং ওনার জন্য দেশের কোটি কোটি মানুষ যার এক পা কবরে চলে গেছে সেও কিন্তু তার আশায় বসে আছে। মানুষ কিন্তু কান্না করে, মানুষ কিন্তু অশ্রু ছড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কবে দেশে আসবেন, উনি কবে দেশে ফিরবেন। আওয়ামী লীগ আমরা ভালোবাসি, আমাকে রক্ত মাংসে মিশা গেছে। এই দেশে 10 কোটি মানুষের রক্ত মাংসে আওয়ামী লীগ মিশা, তাই এই 10 কোটি মানুষের সামনে কিভাবে বাদ দিবেন? কোনোদিনও বাদ দেওয়া যাবে না। এক মাইডিয়া লাইতে পারবেন সেনাবাহিনীর কম খরচ পার দিয়া বাংলাদেশের এক সীমানা নিয়ে ব্যাক মাইডিয়া হলো খেরা হেরা তাও। আজকে শেখ হাসিনা নাই, আসলে দেখেন এই দেশে কি হইতেছে। শেখ হাসিনা থাকতে এক জায়গায় একটা তিল পরিমাণ দুর্নীতি হইতে পারে না। আওয়ামী লীগ আপনাকে কি দিয়েছে? আওয়ামী লীগ স্বাধীন একটা রাষ্ট্র দিছে আমগরে। বাংলাদেশকে স্বাধীন হইতো, আজকে আমরা পাকিস্তানের বর্জতার নিচে থাকতাম। আওয়ামী লীগ আমাকে স্বাধীন একটা রাষ্ট্র দিতে স্বাধীনভাবে বাঁচতে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব জাতের মানুষ পাকিস্তানের পক্ষে থাকতাম, এটা তো দিত না। হ্যাঁ বর্জতার নিচে থাকতাম, হ্যাঁ গোলাম হইয়া থাকতাম। যে তোমরা সাংবাদিকের চাকরি করো, ইনি সাংবাদিকের চাকরি করো, ইনি ম্যাজিস্ট্রেটের চাকরি করতো, সেই সঙ্গে তো এটি হইতে পারতা না। সেই সঙ্গে কৃষক হইতা না, রে আল চাষ করাইতো না, রে গোলামগিরি করাইতো। এনে তো তোমরা চাকরি বাকরি করে খাইতে আসো। শেখের মাইয়া ইয়া তোমাকে ইয়া কইরা দিছে এই অপরাধ। শেখের মাইয়া কি করছে? শেখের মাইয়া শিক্ষার উন্নয়ন করছে, ডিজিটাল বাংলাদেশ করছে, গরিব দুঃখী মানুষের সুখ দুঃখ ভাগ করে নিছে। এত কিছু করার পরে 5ই আগস্টে কেন এখান থেকে তাড়িয়ে দিল তাকে? তারাই নাই তো, ওনারে কেউই তারাই নাই। উনি পাকিস্তানের ষড়যন্ত্র ছিল, এ জায়গায় জামাত শিবিরের ষড়যন্ত্র ছিল। এরা আওয়ামী লীগের লাগে মিশা গেছে, বিশ্বাসঘাতকতা করছে শেখ হাসিনার লাগে। এমনকি সেনাবাহিনীও বিশ্বাসঘাতকতা করছে, সেনাবাহিনী জামাতের লোক, সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করছে। আমরা দেখছি যে রোদ্রে পুরে বৃষ্টিতে ভেজে আপনি আওয়ামী লীগের জন্য এই কথা বলছেন, কেন কথা বলছেন? আওয়ামী লীগের লেগে তো মৃত্যু না হয় এই পর্যন্ত আমরা আওয়ামী লীগের কথাই কমু, কারণ আমরা টাকায় বিক্রি হই না। আওয়ামী লীগ যে সংখ্যা ক্ষমতায় ছিল, আমরা মহিলারা স্বাধীনভাবে চলছি, আমাকে মেয়ে ছেলে স্বাধীনভাবে চলছে, দেশে কোনো নৈরাজ্য ছিল না। আওয়ামী লীগের পক্ষে এখন কথা বলছেন, আওয়ামী লীগ কি আপনাদেরকে টাকা দিচ্ছে? আওয়ামী লীগ টাকা দেয় না, আর ঘর থেকে টাকা আয় না, ওষুধের টাকা কইয়া কইয়া আয় না ভাঙ্গি। আমার জামাই ওষুধের টাকা দেয়, এই কইয়া ভ্যাকসিন দিমু, এই ওষুধ খামো, এই কমো, এই মিশা কথা কইয়া টাকা আয় না, রাস্তা রাস্তা ভাঙ্গি। রিক্সাওয়ালা করে ভাত কই জিগা দেয় না, যে রিক্সাওয়ালা ধারে আছে। আমি গরিব মানুষ, আমার সামর্থ্য যা আছে তাই ডাল ভাত, 2 টাকা থাকলে খাওয়াই, না থাকলে না খাওয়াই। জামাতের হাদিসে সবকিছু জায়েজ। বাংলাদেশে আপাতত কোনো শয়তান নাই, সব শয়তান একটা জায়গায় বৈঠক করছে। বৈঠক করিয়া প্রেস কনফারেন্স করিয়া সব দায়িত্ব জামাতের বুঝে দিয়ে এরা ছুটিতে গেছে। এরা গেছে সব শয়তান ব্যাংকক গেছে আনিমন করতে। এই জামাতের দায়িত্ব দিয়ে গেছে, এটা পালন করে। ইসলামের নামে যে ধোকা দিব এ শয়তানের ঊর্ধ্বে। আপনি দেন মসজিদে যায় আমিন আমিন কই আমরা আদুয়া কবুলাই হুজুরে গো। এই তো এই বেড়ায় 75 বছর বয়সে 17 বছর মায়া পাওয়াটা আছে, কত বড় ভাগ্যের ব্যাপার না? ভাগ্য শুধু হে কই বালা। হ্যাঁ কি একটা অবস্থা দেন। এরা আসলে কি চায় আর কি করতে চায়? ধরেন এই জামাতের লগে একসাথে ব্যস্ত দিল, যাও যাইব না, কারণ মরিয়া এরা একত্র হুর পাইব না, এরপরও আরেকজনের হুল্লা টানাটানি করবো। সাইডের এত বেশি নয়তো যে এই বেড়ায় সর্বোচ্চ নাহলে আজরাইলের দিয়ে হইলে 10 বছর বাঁচবো। এই বেড়ার এক ফাঁক খবরে, এই বেড়া বছর খবরে এই কান্না দরকার আছে। আবার দেখলাম নতুন আরেকটা নিউজ দেখলাম, বেড়া আবারও নাকি ধরা গেছে মায়ের গেল আগের ভিডিও। তাইলে কন এই বেড়া কি করতে চায়? এত ইয়ং বয়সের মায়ের গুণের দোয়া তো এই বেড়া ব্যস্তই যাইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজক তো আমরা যাবো। কোনানো মানুষ বিয়া করবো মায়া হয় না, এর এই বেটারা দাঁত ফিরে গেছে, এই বেটারা কচি কচি মায়া লিয়ে যাই গিয়া আইরে টিয়া পয়সা আমাকে উঠবে আল্লাহর গজব করবো মেয়া। আমরা বউ লিয়ে ধরতাম পারি না টিয়ার অভাবে। আর এরা কোন বয়সে কি মায়া লিয়ে যায়? এই বয়সে এই মায়া হোটেলে লিয়ে যাও না, আর বিশ্বকাপ জিতন হমান কথা। ও এরা তো কষ্ট করে বিশ্বকাপ দিচ্ছে, আর এবার রিল্যাক্সে বিশ্বকাপ দিচ্ছে। কাকা বেহেস্তি, আমি কাকার ভাই হাজারো সালাম দেই, কাকা বেহেস্তি। এখন জামাত চাইলে একটা ছবি করতে পারে। জামাত ইসলাম পরিচালিত, ডক্টর শফিকুর রহমান প্রযোজিত, লুচ্ছা এমপি অভিনীত গুপ্ত বউ। এরে ভাই জামাত ইসলাম এত বিলিয়ন, তবে একটা মধ্যে এক নলেজ একটা ড্যামেজ। তোরা যেহেতু এইসব ব্যাপারে আগ্রহী বেশি, নিজেরা একটা রিসোর্ট বানায় অনেক কোনো সিসি ক্যামেরা থাকবে না, কিছু থাকবে না, সব যা। কারণ আমি এমন অনেক ভিডিও দেখছি জামাতের কেন্দ্রীয় আমির হেতো দেখছি বলা করে সুমা এখন যেহেতু জামাতের খাইছে তো মধ্যে খারাপ, একটা রিসোর্ট বানায় ওয়ানো যা, কোনো ক্যামেরা থাকবো না। আর এই হালা বেটারা এই রিসোর্টের মধ্যে কি লেগে ক্যামেরা বয়, এখন মামুনুল হকের বিপদে ভালাইছে, আবার এই বেটারে দেন অবস্থায় ভাষ্য এক মানে মামুনুল হক তার একজন সঙ্গী পাইলো অবশেষে। দেখ সব কিছু লিখে আলহামদুলিল্লাহ। তবে ওই বেটার আল্লাহ নামলে এমপি পদ বাদ, এই বেটার লেগে শুক্রিয়া করি।
পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটা শেখ হাসিনা করে গেছে, আজ সেটা দিয়ে আমাদের দেশে এখন আলোর মুখ দেখতেছে। বর্তমান সরকার সেটা উদ্বোধন করতেছে, আলোর মুখ দেখিয়ে দিয়ে গেছে কে? আমরা তখন এই চুক্তির বিরুদ্ধে কিন্তু অনেক বিরোধিতা আমরা করেছি, না বুঝে করেছি। আমরা ভারতের সাথে যে তেলের লাইনটা করেছিল সেখানেও আমরা বিরোধিতা করেছি না জনগণ, কিন্তু সেই পাইপ দিয়েই কিন্তু বাংলাদেশে তেল আনা হয়েছে। তাহলে কিছু উন্নয়ন যে শেখ হাসিনা করে গেছে, অনেক উন্নয়ন করে গেছে, এটা কিন্তু জনগণ তখন মাথায় নেয় নাই। এই কিছু ইসলাম বিদ্বেষী এবং এই কিছু আমেরিকার দালাল, ডিপ স্টেটের দালালরা ফেসবুক পেজ টেজ খুলে শেখ হাসিনা নামে দুর্নাম করে গেছে। আজকে এটা জনগণ বুঝতে পেরেছে বা বুঝতেছে। যখনই আমরা সত্য কথা বলতে যাই তখনই আমার উপরে হুমকি আসে। গতকালকে আমাকে একজন হুমকি দিতেছে, আমি বলেছিলাম যে গুপ্ত, এই গুপ্ত কিন্তু সব দলের ভিতরে রয়েছে। যেমন আওয়ামী লীগের ভিতরে ছিল, আপনারা দেখেন এই সাদি সালাম টালাম ছিল, বিএনপির ভিতরেও তেমন গুপ্ত আছে, এই যে জামাত বলে, এনসিপি বলেন, এর ভিতরেও আছে। এখন আমি এই কথাটা বললাম কেন? এই জন্য সে আমাকে হুমকি দিচ্ছে। এখন আমি তার কমেন্টটা পড়ে দেখলাম সে জামাতের পক্ষে কমেন্ট করেছে, কিন্তু সে ধানের শীষ নিয়ে ছবি তুলে তার ফেসবুকে প্রোফাইল দিয়েছে। তাহলে এদেরকে আমরা গুপ্ত বলবো না? এরা গুপ্ত না? তাই এই গুপ্ত যারা, তারা কিন্তু বিদেশি এজেন্ডা, তারা দেশের ভালো চায় না, দেশের জনগণের ভালো চায় না। এই যে জামাত ইসলামের শফিক সাহেব শেখ হাসিনার আমলে থাকতে কি বলতো? 16ই ডিসেম্বর শহীদ মিনারে ফুল দেওয়া না জায়েজ, কিন্তু তারাই তো দেখলাম আমরা শহীদ মিনারে ফুল দিয়েছে। এখন কি সব জায়েজ? এই পহেলা বৈশাখ পালন করা এটা না জায়েজ, তারা দেখলাম পহেলা বৈশাখ পালন করলো, এই পান্তা ইলিশ খাইলো, এখন জায়েজ হয়ে গেলে তাহলে তাদের এই শুয়োরের মাংস জায়েজ হয়ে যাবে? জায়েজ। মামুনুল হক সেদিনকার বলেছে আওয়ামী লীগ যদি ফিরে না আসতে পারে সেজন্য আমেরিকার এই শুয়োরের মাংস হালাল। তাহলে সে যদি এই কথা বলতে পারে তাহলে সে কি মুসলমান? কোথায় দল, কোথায় ইসলাম? সে কি এই কথা বলতে পারে? এই মামুনুল হক ঢাকার সমাবেশ দিয়েছে, ছোট ছোট মাদ্রাসার বাচ্চা যাদের 8-10 বছর 12 বছর। আরে ভাই, সে রাজনীতির কি বুঝে? সে থাকবে তার মাদ্রাসায় পড়বে। তা তাদের গার্ডিয়ানকে আমি অনুরোধ করব, আপনাদের সন্তানকে যদি শিক্ষিত করতে চান এদেরকে এই সমাবেশে দিয়ে, কারণ এখানে ঝুঁকি রয়েছে। যখনই একটা সমাবেশ হয় তখনই একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা হামলার ঘটনা ঘটতে পারে, জঙ্গি হামলা করতে পারে, তখন এই ছোট বাচ্চারা কোথায় যাবে? এই নাবালক শিশুদেরকে তারা বিক্রি করছে। 71-এর পক্ষে কথা বললে যে বলে এই লোকটা ভারতের দালাল, ওই যে লোকটা বলে ভারতের দালাল, উনি কোন দেশের দালাল? উনি কি তাইলে পাকিস্তানের দালাল? তাহলে আমি পাকিস্তানের দালাল হয়ে থাকতে চাই না। যদি বলে 71-এর কথা বললে কেউ ভারতের দালাল, তাহলে আমি ভারতের দালাল। আমলিকের যদি একটা দিন কর্মসূচি দেয় ঢাকা শহরে, বাংলাদেশের পুলিশ খালি একদিন কোক যে আমলিকের কর্মসূচি কালকে ঢাকা শহরে আছে, ঢাকা শহরে পা ফেলা জায়গা থাকবে না। আমাদের রিক্সা চালক, হকার, ফুটপাত যারা আছে আমরাই লড়ে যাবো আমলিকের লেগে। আর প্রধানমন্ত্রীকে বলবো একটা কথাই, যে আমার এই ভিডিও যদি আমলিকের কোনো গণ্যমান্য ব্যক্তি দেখে থাকে তাদেরকে একটা কথাই বলবো, আপনারা বাংলাদেশে চলে আসেন, স্বাগতম বাংলাদেশ। আর আমাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বদাই বাংলাদেশের মাটিতে এবং ঢাকার রাজপথে আছে থেকে যাবো। বাংলাদেশের লোক আমাদের মতন মানুষ, আপনারা মারিয়া আবার আপনারা শেখ হাসিনার দায়ী করতেছেন কিসের জন্য? আপনারা মারিয়া আপনারা শেখ হাসিনার দায়ী করতেছেন কিসের জন্য? উনি তো বলছেন, কেন আপনি কেন কি বুঝছেন বুঝান? উনি বলছেন জনগণ, আমার প্রশ্ন জনগণের, জনগণের মারছে কে? জনগণের আপনারা জনগণ, আপনারা জনগণেরই মারছেন। আমার ভাই জনগণের সেখানে পুলিশ মারা গেছে, সাধারণ জনগণ মারা গেছে, আপনার পাকিস্তানের লোক মারা গেছে, বাংলাদেশের জনগণ মারা গেছে, আপনারাই মারছেন, আপনারা পাকিস্তানের লোকেরা মারছেন, আপনারা পাকিস্তানের লোকেরাই মারছেন। যারা 500 টাকা ভাতের বিল দেওয়ার ক্ষমতা ছিল না, ম্যাচ ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না, তারা এখন কোটি কোটি টাকার মালিক। এরা, আমি সার্জিসকে বলবো, হাসরাতকে বলবো, নাহিদকে বলবো, এদের চেহারা দেখেন আর 5 আগস্টের চেহারা দেখেন। এরা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা নিয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। ধানমন্ডির 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আপনি গ্রেপ্তার হয়েছিলেন, তারপরেও আপনি আওয়ামী লীগের কথা বলছেন, ভয় করছেন আপনি? আসলে এখানে ভয় করার কিছু নেই, আমরা তো শুধু 7 টাকা ইনকাম করে খাই, আমরা কারোর গালে শর্মারে খাইনি, সাদাবাজি, টেন্ডারবাজি এগুলোর সাথে যুক্ত ছিলাম না। আর আমি যে আমলিক সংগঠনের সাথে 5 তারিখের আগে যুক্ত ছিলাম না, আমি 5 তারিখের পরের একজন আমলিক কর্মী। সেই ক্ষেত্রে আপনারা দেখছিলেন ধানমন্ডি 32 15ই আগস্ট যাদের শোক দিবস ছিল, ওইখানে বাংলাদেশের ভিতরে আমি ওয়ান পিস ছিলাম, একমাত্র আমি ওইখানে ফুল নিয়ে গেছিলাম শ্রদ্ধা জানাতে। যাক আল্লাহর মহিমা যে আল্লাহ আমাকে ওই দিন ওই থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। আমি তো জানি আমি মারা যাবো, তো আল্লাহর অশেষ ভালোবাসায় যে আমার ওই থেকে বাঁচায় এনেছে, আমাকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল, পরে আমাকে জামিন করছিল আমাদের অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি, পরে ওইখান থেকে আমি মুক্ত কারাগার। এখন আমার কেস চলে, আমার হাজিরা দেওয়া লাগে। সাধারণ রিক্সা চালক, দেশের একজন নাগরিক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে আমার সৎ উপার্জনে 400 টাকাতে ফুল কিনে 32 নম্বরে গেলাম শ্রদ্ধা জানাতে, ওইখান থেকে আমাকে ধরে পুলিশে দিয়ে দিল, দেওয়ার পরে আমাকে হত্যা চেষ্টা মামলায় সালাম দিয়ে দেওয়া হলো। তাহলে আপনাদের এই জায়গাতে বোঝা যাচ্ছে হত্যা চেষ্টা মামলায় কি আছে আর কি নেই। একজন রিক্সা চালককে যদি হত্যা চেষ্টা মামলা দেওয়া লাগে, তাহলে যারা আমলিক, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের সাথে যুক্ত ছিল তাদের কোন অবস্থানে রেখেছে এই সরকার, এই জায়গা থেকেই বোঝা যায় দেশের পরিস্থিতি ভালো না। মানুষ আজ কোথায়, দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে। 5 তারিখের পরে দেশে যা হয়েছে এগুলো আমরা সহজেই ভুলতে পারবো না। বাংলাদেশের মানুষ ইতিহাস ঘুরলে দেখা যায় আইয়ুব খান থেকে ইয়াহিয়া খান, সরাসরি ইরশাদ এবং খালেদা জিয়া কেউ ছাড় পায়নি। প্রধানমন্ত্রী এত কিছু দেওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষ তাকে সরাসরি বলে ঘোষণা করেছে। তো ডক্টর ইউনূস যে 17-18 মাস থাকলো, কোন সংবিধান অনুযায়ী থাকলো? নিজের সংবিধান অনুযায়ী ছাত্ররা গণভোট নিয়ে এত মাথা ব্যথা শুরু হয়েছে, 18-19 মাস ওরা থাকলো, তখন কি ওদের মাথায় ছিল না যে আমরা কোন সংবিধান অনুযায়ী থাকতেছি? এটা কোন সংবিধান না। সংবিধান অনুযায়ী আমরা দেখে আসছি কোন ইউপি সদস্য যদি মারা যায়, কোনো সংসদ সদস্য যদি মারা যায়, 3 মাসের ভিতরে সেখানটাকে একটা নির্বাচন দিয়ে তারা ক্ষমতা হস্তান্তর করা হয়। কিন্তু ইউনূস যে বাণিজ্যিক চুক্তিগুলো করে গেল বিভিন্ন দেশের সাথে, এগুলো না করে যাওয়া ঠিক হয়নি আমি মনে করি। কারণ আমি